শুভ সন্ধ্যা। আগের দিন আমি তোমাদের গণদেবতা উপন্যাসের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আজকে আমি গণদেবতা উপন্যাসের লোকসংস্কৃতি সম্পর্কে আলোচনা করব। লোকসংস্কৃতি অর্থাৎ লোকায়ত জীবন। এখন জানতে হবে এই লোকসংস্কৃতি বিষয়টা কি। ডক্টর তুষার চট্টোপাধ্যায় বলেছেন, লোকসংস্কৃতি অর্থাৎ ফোকলোর। ফোক শব্দের অর্থ হলো লোক, আর লোর শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ লোকায়ত বিষয়ে জ্ঞান থাকাকেই লোকসংস্কৃতি বলা হয়। আমরা যখন বাংলা উপন্যাস পাই সেই সময়টা লক্ষ্য রাখলে বুঝতে পারবে, প্রথম বঙ্কিমচন্দ্রের হাতে আমরা বাংলা উপন্যাস পেয়েছি এবং সেটা আরও সার্থক পরিশীলিত রূপ লাভ করেছে রবীন্দ্রনাথের হাতে এসে। রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আমরা অভিজাত সম্প্রদায়ের নরনারী জীবনটাকে খুঁজে পাই, লোকায়ত জীবন কিন্তু পাই না। শরৎচন্দ্রের হাতে এসে আমরা প্রথম লোকায়ত জীবন পাই। পল্লী সমাজে, গ্রাম বাংলার যে পল্লী সমাজে চিত্র তুলে ধরেছেন। এছাড়াও তিনি বামুনের মেয়ে উপন্যাসে তুলে ধরেছেন জাতিকে কেন্দ্র করে একটা জটলা, লোকায়ত একটা জটলা, নানা মানুষের নানা রকম মত। এগুলো আমরা শরৎচন্দ্রের হাতে পাই। মানিক বন্দ্যোপাধ্যায় ও বিভূতিভূষণের হাতে এসে এই লোকায়ত জীবনটা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং তারাশঙ্করের হাতে এসে কিন্তু সার্থক রূপ লাভ করে। এবং পরবর্তীকালে শৈলজানন্দের কয়লাকুঠিতেও আমরা লোকায়ত জীবন দেখতে পাবো। সতীনাথ ভাদুরী, সমরেশ মজুমদার, এদের প্রত্যেকের উপন্যাসে আমরা লোকায়ত জীবন খুঁজে পাবো। কিন্তু তারাশঙ্কর চট্টোপাধ্যায়ের এই যে গণদেবতা উপন্যাস, এই উপন্যাসে আমরা কোথায় কোথায় লোকায়ত জীবন খুঁজে পেয়েছি। উপন্যাসটার দিকে লক্ষ্য রাখলেই আমরা বুঝতে পারবো যে উপন্যাসে একাধিক চরিত্র আছে। উপন্যাসটা শুরুই হচ্ছে অনিরুদ্ধ কামার আর গিরিশ ছুতোরকে নিয়ে। একদম অন্তজ শ্রেণীর মানুষ, তাদের দিয়েই একটা উপন্যাসের স্টার্টিং, যেটা ভাবাই যায় না। তারপর আছে পাতুবায়েন, যে কিনা জাতিতে মুচি। এইভাবে অন্তজ শ্রেণীর মানুষগুলোকে, তাদের যে লোকজ জীবন, অর্থাৎ তারা যে পরিবেশে বাস করছে, তাদের তো একটা গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীবদ্ধ জীবনের খুঁটিনাটি সামাজিক, সাংসারিক এবং ধার্মিক দিকগুলোকে তুলে ধরেছে। এইগুলোই কিন্তু লোকজ জীবন। লোক সংস্কৃতির একটা বৃহত্তর অংশ হলো এই লোকজ জীবন, অর্থাৎ গ্রাম্য মানুষের যে যে গোষ্ঠীতে বসবাস করছে সেই জাতির মানুষের ধর্ম, কথা বলা, জীবনযাপন, সংসার এবং তার কর্ম, সমস্ত কিছুকে নিখুঁতভাবে বর্ণনা করাই হলো উপন্যাসিকের কাজ। তারাশঙ্কর খুব সুন্দর করে কিন্তু এই জীবনগুলোকে তুলে ধরেছেন। এবার প্রশ্ন হলো, তারাশঙ্কর কি করে এত সুন্দর করে অন্তজ শ্রেণীর মানুষের, চাষি শ্রেণীর মানুষের লোকায়ত জীবনকে তার উপন্যাসে পরিস্ফুট করলেন। অবশ্যই অভিজ্ঞতা আছে, চাক্ষুষ অভিজ্ঞতা না থাকলে এত সুন্দর করে ফোটানো সম্ভব নয়। নিজে বীরভূমের বাসিন্দা, ময়ূরাক্ষী নদীর তীরবর্তী রাঢ়বঙ্গের সঙ্গে তার কিন্তু একটা একাত্মতা রয়েছে। সেখানকার মানুষের সঙ্গে কিন্তু তার একাত্মতার কারণে সেখানকার মানুষের চলা বলা সমস্ত কিছুকে তিনি সুন্দর করে উপন্যাসে তুলে ধরতে পেরেছেন। তার থেকেও একটা বড় দিক হলো, বড় উপন্যাসের চরিত্রগুলো কিন্তু জীবন্ত হয়। তারা কিন্তু শেষ পর্যন্ত উপন্যাসিকের ওপর নির্ভর করে না, তাদের নিজস্ব একটা গতিতে তারা এগিয়ে চলে। যারা উপন্যাসের সমালোচনা করেছেন, সেই সমালোচকরা বলেছেন যে বড় উপন্যাসিকের লক্ষ্যই এটা, যার উপন্যাসে একটি বহুমাত্রিক গুণ থাকবে, বহু বাচনিকতা থাকবে। উপন্যাসের কাহিনীর মধ্যে দিয়ে লেখক যে চরিত্রগুলোর কথা বলবে, সেই চরিত্রগুলো শেষ পর্যন্ত নিজের একটা গতি নিজেই খুঁজে নেবে, যেন তার মধ্যে প্রাণ সঞ্চার করে দেয় উপন্যাসিক। সে নিজের গতিতে চলে, নিজে একটি মানুষে পরিণত হয়, জীবন্ত মানুষে। সেই কারণেই উপন্যাস এত জীবন্ত। তারাশঙ্কর উপন্যাস পড়লে তোমরা বুঝতে পারবে, যখন শ্রীহরির চরিত্র বা দেবু ঘোষের চরিত্রটা পড়বে, তখন তোমাদের কোথাও মনে হবে না যেটা একটা জাস্ট সৃষ্টি করা চরিত্র। তোমার মনে হবে এই চরিত্রটা রক্তমাংসের জীবন্ত চরিত্র, উপন্যাসিকের হাত থেকে এই চরিত্রটা বেরিয়ে গিয়েছিল। অবশ্যই তারাশঙ্করের মুন্সিয়ানা আছে, তার হাতে চরিত্রগুলি প্রাণ প্রতিষ্ঠা পেয়েছিল, কিন্তু তাদের একটা নিজস্ব গতি আছে, সেই গতি ধরেই তারা এগিয়ে গিয়েছিল। তারাশঙ্করের এই যে গণদেবতা, হাসুলিবাকের উপকথা, পঞ্চগ্রাম, প্রত্যেকটা উপন্যাসে আমরা একাধিক স্তর দেখতে পাই। সেই স্তরে নানান রকম জাতির বসবাস, ডোম, বাগদি, ছুতোর, মুচি, প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা একটা লোক সংস্কৃতি রয়েছে। চাষির সংস্কৃতি আলাদা, তার সাংসারিক জীবনযাপন আলাদা, তার পুজো আচ্ছা আলাদা। আবার যখন একটা মুচি সম্প্রদায় দেখতে পাচ্ছি, ডোম বাগদি দেখতে পাচ্ছি, তার লোকজ জীবন, তার কথাবার্তা, তার খাওয়া দাওয়া, তার রহন সহন কিন্তু সমস্ত কিছুটা আলাদা। এইভাবেই উপন্যাসিক খুব সুন্দর করে প্রত্যেকটা গোষ্ঠীর লোকায়ত জীবনকে ফুটিয়ে তুলেছে। এই যে গণদেবতা উপন্যাস,
এখানে যে অনেক অন্তর্জ জাতির কথা আছে, এখানে শুধুমাত্র তিনি হিন্দু জাতির কথা বলেননি, তারাশঙ্কর মুসলমান চরিত্রও কিছু দেখিয়েছে, যে চরিত্রগুলোর পেশাও কিন্তু তিনি আলাদা করে নির্ধারণ করে দিয়েছে। আমরা যে মুসলমান চরিত্রটা পাই তাকে এখানে কসাই রূপে প্রতিপন্ন করা হয়েছে। সে কি করে, দালালি করে, সমস্ত গরু ছাগল প্রত্যন্ত গরিব মানুষদের কাছ থেকে কেনে, সে পাক্কা ব্যবসাদার। সে কিভাবে আদায় করে নিতে হয় গরু ছাগল জানে। দুঃখের সময় কষ্টের সময় কি করে, প্রজাদেরকে নগদ টাকা দেয়। প্রজারা ভাবে নিজেদের দুঃখ নিরসন করার জন্য আমি নগদ টাকা পাচ্ছি, সেই টাকাটা কাজে লাগায়। সেই টাকাটার বিনিময়েই তার যখন আবার অভাব তৈরি হয় তখন তাকে চাপ দিয়ে কিন্তু তার গরু ছাগল, তার যে সম্পদগুলো রয়েছে গো সম্পদ, সেগুলোকে হরণ করে নেওয়া হয় বা তাকে বিক্রি করে দিতে বাধ্য করা হয়। এই হলো মুসলমান সম্প্রদায়ের এক ধরনের পাইকার, যা কিন্তু গণদেবতা উপন্যাসে আমরা দেখতে পাই। এছাড়াও এখানে আরেকটি চিত্র খুব স্পষ্টভাবে ফুটে উঠছে। টাকার জন্য উচ্চবর্ণের মানুষরা তাদের উচ্চ পেশা পরিত্যাগ করে এসে নিচু কাজ করছে, কারণ সেই কাজে টাকা বেশি। একজন জমাদারকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ সন্তান, সে কিন্তু ভাগার পরিচালনা করছে। তার কারণ হলো সেখান থেকে প্রচুর পরিমাণে কাঁচা টাকা পাওয়া যাবে। এর থেকেও আমরা বুঝতে পারছি যে টাকার লোভে মানুষ কিন্তু নিজের নীতিগত পেশা সে সমস্ত কিছু থেকে দূরে থাকছে এবং নিকৃষ্ট পেশার সাথেও যুক্ত হচ্ছে। যে পেশার সাথে আমরা কিনা জানি যে বায়েনরা যুক্ত থাকে, ব্রাহ্মণরাও সেই পেশার সাথে যুক্ত হয়ে পড়ছে। এটা কিন্তু একটা আধুনিকতার লক্ষণ, আধুনিকতার বৈশিষ্ট্য। এই উপন্যাসে মুচি সম্প্রদায়ের লোকজ জীবনের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি পাতুবায়ন ও দুর্গার মধ্যে দিয়ে। পাতুবায়ন মুচি, সে কি করে, দূরে দূরে গ্রামের কোনো পুজোতে বা চণ্ডী মণ্ডপে গাজনে ঢাক বাজায়, সেখান থেকে যা কিছু অল্প দর্শনী পায় সেই দিয়ে তার চলে না, সে চাষের কাজ করে। তার স্ত্রী কিন্তু পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়, এই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও তার বোন দুর্গা, সে রক্ষিতা, সে কঙ্কনার বাবু, এমনকি এই শিবকালীপুরে ছিহরিপালের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়, সেখান থেকে টাকা পায়। সে কিন্তু স্বচ্ছন্দে জীবনযাপন করে। দেখা যাচ্ছে দুর্গার হাতে বেশ নগদ টাকা আছে, দুর্গার সাজগোজ আছে। দুর্গা অভাবের মধ্যে দিয়ে জীবনযাপন করছে না, সে অভাবকে বেছে নেয়নি, কারণ তার রূপ আছে, যৌবন আছে, সৌন্দর্য আছে। এটা থেকে কিন্তু আমরা একদম নিচু সম্প্রদায়ের মুচি ডোম এই ধরনের সম্প্রদায়ের মেয়েদের একটা যে লোকজ জীবন, সেই জীবনটাও আমরা দেখতে পাচ্ছি। তথাকথিত সভ্য সম্প্রদায়, উচ্চবর্ণের মানুষের বাড়ির অভাব থাকলেও নারীরা কী করে, কুণ্ঠার জন্য বাইরে বেরোতে পারে না। মধ্যবিত্ত মানুষের কাছে মান সম্মানটা বেশি, যান যাক কিন্তু মান গেলে চলবে না। কিন্তু একেবারে নিম্নবিত্ত অন্তর্জ শ্রেণীর মানুষের কাছে তার বেঁচে থাকাটা কিন্তু বড় প্রকট। তারা খুব বেশি জৈবিক, তাদের কাছে জীবন ধারণের আকাঙ্ক্ষা, জীবনের আকাঙ্ক্ষাটা অনেক বেশি প্রকট। এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গা চরিত্রের মধ্যে দিয়ে, যে দুর্গা ক্ষুণ্ণবৃত্তি অবলম্বন করতেও কিন্তু পিছুপা হয়নি। সে বাকি মেয়েদের থেকে কিন্তু স্বচ্ছন্দে জীবনযাপন করছে, তার সোনার দুল রয়েছে, তার ঘর বাকি সকলের থেকে ভালো। এছাড়া উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি অন্তর্জ শ্রেণীর নারীরা, তারা কিন্তু পুকুরে মাছ ধরে, সেই দিয়েও তারা জীবিকা অর্জন করে। এমনকি আমরা দেখতে পাচ্ছি অনিরুদ্ধ স্ত্রী পদ্মাও পুকুর থেকে মাছ ধরছে, কিন্তু বিক্রি করার জন্য নয়, তার স্বামীর খাওয়ার জন্য। এগুলোও একটা লোকায়ত জীবন। তারপর দেখতে পাচ্ছি যে মুচিপাড়াতে যখন শ্রীহরি আগুন লাগিয়ে দিল, সমস্ত গ্রাম জ্বলে গেল। নারী পুরুষদের ভিতরে একটা ঝগড়া ক্লেশ দ্বন্দ্ব থাকলেও পরের দিন সকালবেলা উঠেই তারা কিন্তু আবার সেই পোড়া ঘর ছাইতে ব্যস্ত হয়ে পড়লো, তালপাতা আনতে গেল দূরে দূরে গ্রাম থেকে কেটে। তারপর তারা আবার শুরু করলো নতুন করে সংসার বাঁধা। এর থেকে বোঝা যায় এদের যাযাবরের জীবন, ঝড় আসলে উড়ে যায়, আগুন লাগলে পুড়ে যায়, কিন্তু তাদের জনজীবন কিন্তু চলমান, চলিষ্ণু, থেমে থাকে না। তারা আবার নতুন করে ঘর বাঁধে, সংসার করে। তারা ঈশ্বরকে কিছুটা গালাগাল দেয়, স্বামী স্ত্রী একে অপরকে কিছুটা গালাগাল দেয়, কামড়াকামড়ি করে, খেয়েই করে, কিন্তু তাদের জীবন চলমান। তাদের খুব একটা বিশেষ অভিযোগ থাকে না, তারা এটার সঙ্গেই অভ্যস্ত, তারা এই জীবনটাকে মেনে নিয়েছে। এটাও কিন্তু একটা লোকসংস্কৃতির অংশ।